হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি হলো ক্লাস 10 জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার 5 পার্ট 7। আমি এর আগে 6টা পার্ট শেষ করেছি। আজকে 7 নম্বর পার্ট। আর একটা পার্ট এই চ্যাপ্টার থেকে হবে। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টারটা শেষ করতে একটু সময় লাগছে। আর একটা পার্ট দিয়ে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তার আগে বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু খুব কাছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন এর জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমি শুরু করব পেজ 129 থেকে 133, অর্থাৎ এই বইটা থেকে, অর্থাৎ দশম ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক, এই বইটা থেকে আমি 129 পাতা থেকে 133 পাতা পর্যন্ত আজকে তোমাদের সামনে শেয়ার করব। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হবে তাও অবশ্যই শেয়ার করব। আর কি করব, আর এখানে দুটো বড় কোশ্চেন আমি শেয়ার করব। যে বড় কোশ্চেনগুলো লেখার পদ্ধতিগুলো কিভাবে লিখলে নম্বরটা পাওয়া যাবে, আর আমরা কিভাবে স্ট্রাকচারের মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে ভিডিওটি প্লেস করতে পারবো, তাই সেটাই দেখাবো। তাহলে চলো শুরু করি। দেখো, শুরু করার আগে আমি 129 পাতায় চলে গিয়ে দেখছি যে মোটর গাড়ির শিল্প। এই মোটর গাড়ির শিল্প কাকে বলে এটা প্রথমে জানতে হবে। যে দেখো, আমি বই থেকেই সংজ্ঞাটা পড়ছি। যে ভারী পূর্ত শিল্প, নাড়া যন্ত্রাংশ ও উপকরণ জোড়া লাগিয়ে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণ করা হয়, তাকেই মোটর গাড়ি শিল্প বলে। এই মোটর গাড়ির শিল্প তৈরি করতে গেলে অনেক কিছু দরকার লাগে। সেই দরকারি জিনিসগুলো হলো, দেখো, এই এর জন্য সাধারণত কাঁচামাল লাগে। অর্থাৎ মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য মোটর গাড়ির বডি, সিট, চাকা তৈরি করতে দুই ধরনের কাঁচামাল লাগে। একটা হচ্ছে ধাতব। এই ধাতব পদার্থগুলি হলো লৌহ ইস্পাত। আমাদের দেশের লৌহ ইস্পাতের কিন্তু প্রচুর সম্ভার, তাই এখানে আর লৌহ ইস্পাতের প্রয়োজন বাইরে থেকে আনার কোনো প্রয়োজন হবে না। তাই আমাদের দেশীয় উৎপাদিত পদার্থ দিয়েই আমরা এটা তৈরি করতে পারবো। আর এই অধাতব পদার্থগুলি হলো প্লাস্টিক, হ্যাঁ, সিভিস, ফোম, স্পঞ্জ, কাঁচ, রাবার, কাপড়, কাঠ এবং চামড়া, ব্যাটারি ইত্যাদি। দেখো, এই জিনিসগুলো না হলে কিন্তু আমরা এই মোটর গাড়ি নির্মাণ শিল্প তৈরি করতে পারবো না। তাই আমরা এই জিনিসগুলো অবশ্যই জোগাড় করব। তার আগে দেখো, ছোট ছোট কতগুলো কোশ্চেন। এই মোটর গাড়ি অর্থাৎ ভারতের বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণে কার স্থান সবার আগে? দেখো, টাটা মোটরস লিমিটেড, আমরা এর নাম সবাই শুনেছি। এই নামটা কিন্তু খুবই চেনা। এরাই কিন্তু ভারতে সবচেয়ে বেশি যানবাহন তৈরি করেন, অর্থাৎ পণ্যবাহী যান তৈরি করে। এবার এই পণ্যবাহী যানের মধ্যে দেখো কি কি থাকবে। টাটা মোটরস লিমিটেডের অধীনে থাকে মহেন্দ্র অ্যান্ড মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড লিমিটেড, প্রিমিয়াম অটোমোবাইল লিমিটেড, বাজাজ টেম্পো লিমিটেড, ডিসিএম টয়োটো লিমিটেড, স্বরাজ্য মাদাজা লিমিটেড, আর ভলভো অর্থাৎ ভলভো বা ভলভো ইন্ডিয়া লিমিটেড। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এবারে যাত্রীবাহী যান। এই যাত্রীবাহী যান, পণ্যবাহী যান তো গেল, এই যাত্রীবাহী যান তৈরিতেও কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যাত্রীবাহী যানগুলির মধ্যে তো মারুতি উদ্যোগ লিমিটেড, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি, প্রিমিয়াম অটোমোবাইলস লিমিটেড, স্ট্যান্ডার্ড মোটর প্রোডাক্ট লিমিটেড এবং সানরাইজ ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু উৎপাদনে টাটা মোটরস বৃহত্তর স্থান অধিকার করেছে। আর মারুতি উদ্যোগ লিমিটেড ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা কিন্তু বেশি পরিমাণে উৎপাদন করে। এবার আমি চলে যাব, এখানে কিছু কিছু ছোট ছোট জিনিস আছে। এই সংযোজক ভিত্তিক শিল্প, অর্থাৎ মোটর গাড়ি শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কেন? কারণ হচ্ছে এর ইঞ্জিন, চাকা, সিট, ব্যাটারি ইত্যাদি তৈরি যন্ত্রাংশ এবং আরো অন্যান্য উপকরণ একত্রীকরণের মাধ্যমে জোড়া লাগিয়ে যে শিল্প করা হয়, তাকেই বলা হয় এই সংযোজক ভিত্তিক শিল্প। এই সংযোজক ভিত্তিক শিল্প টাটা মোটরস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার চলে আমরা পরের পাতাতে আমরা গিয়ে দেখব যে মোটর সাইকেল, স্কুটার, অটোরিকশা ইত্যাদি এর উন্নতির কারণগুলো কি কি। দেখো, একটা শিল্প কারখানা তৈরি করতে গেলে অবশ্যই কি লাগে? কাঁচামালের সুলভ সহজলভ্যতা লাগে। অর্থাৎ আমাদের দেশে প্রচুর পরিমাণে কাঁচামাল তৈরি হয়, আর এই কাঁচামাল উৎপাদনের ফলে আমাদের এই কাঁচামালের যোগান কিন্তু পেয়ে যায়। আর মূলধন, অর্থাৎ ভারত স্বাধীন দেশ, এই দেশে কিন্তু মূলধনের আর অভাব নেই। আমরা অন্য সংস্থার কাছ থেকে টাকা না নিলেও আমাদের দেশীয় টাকাতে কিন্তু এটা হয়েই যায়। আর দেখো, সমৃদ্ধ বাজার, অর্থাৎ বাজারের চাহিদা যদি না থাকে, সেই পদার্থ উৎপাদন করে কিন্তু আমাদের কোনো গুরুত্ব
পাই না, আমরা কোনো গুরুত্ব পাই না। তাই গুরুত্ব লাভের জন্য আমরা বাজার কি করে বাজার সমৃদ্ধ বাজার তৈরি করেছি। আর পরিবহন উন্নয়ন অর্থাৎ উৎপাদিত দ্রব্যগুলো যদি আমরা পরিবহনের মধ্যে দিয়ে সহজেই সমস্ত দেশে বা বিদেশে পাঠাতে না পারি, তাহলে কিন্তু এর উৎপাদন ব্যাহত হবে। এবার দেখো, উন্নত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। ভারত স্বাধীন দেশ, এখন একবিংশ শতাব্দীতে এসে ভারত কিন্তু তার চরম শিখরে পৌঁছে গেছে। এবার দেখো, উন্নত বিজ্ঞান প্রযুক্তি এবং সরকারি নীতি। এই সরকারি নীতি অনেক কিছু পালন করতে হয়। এই নীতিগুলির মধ্যে দেখো 1991 সালে উদার শিল্পনীতি বহুজাতিক কোম্পানিগুলিকে একত্র বা দেশীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ করা হয়েছে। আর কি করা হয়েছে? অটোমোটিভ মিশন প্ল্যান, অর্থাৎ 2006 থেকে 2016 এখানে কিন্তু এটা উদ্যোগ নিয়েছে এবং এটা তৈরি করেছে। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার দেখো, তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু আউটসোর্সিং, এই আউটসোর্সিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি চ্যাপ্টারের প্রধান অংশগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বৃহৎ বহুজাতিক সংস্থাগুলি সস্তা, সুলভ ও দক্ষ বিদেশি শ্রমিকদের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকেই আউটসোর্সিং বলে। তথ্য প্রযুক্তি শিল্পে এই কাজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, এই তথ্য প্রযুক্তি শিল্পে কিন্তু এই আউটসোর্সিং সংস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবার দেখো, এই ভারতের শিল্প কেন্দ্র সমূহ, ভারতের একটি অত্যাধুনিক শিল্প 1990 এর দশকে শিল্পটির জয়যাত্রা শুরু হয়। বর্তমানে এটি একটি দ্রুত বিকাশশীল পরিষেবামূলক সংস্থাতে পরিণত হয়েছে। এবার দেখো, ভারত মোটরস, এই কুরলা 1944 মহারাষ্ট্র প্রিমিয়াম অটোমোবাইলস লিমিটেড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই আমি বলবো যে এই প্রশ্নগুলো, এখানে যে ছোট ছোট প্রশ্নগুলো আমি বোর্ডে শেয়ার করেছি, আমি এই বোর্ডে শুধু কোশ্চেনই শেয়ার করিনি, কোশ্চেনের সাথে সাথে উত্তরগুলো শেয়ার করেছি, যেগুলো নাকি মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্টদের জন্য খুব কাজে লাগবে। তাই আমি এই কোশ্চেনগুলোর উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করবো একটু পরে। তারপরে দেখো, আমি চলে যাবো এর পরের পাতাতে। দেখো, ভারতে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি লক্ষ্য করছি। সেই লক্ষ্যনীয় জিনিসগুলো হলো, দেখো, এই এই ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? এটা টিকা টাইপ কোশ্চেন আসতেই পারে, 2 নম্বর 3 নম্বরে আসতে পারে, ছোট কোশ্চেনে আসতে পারে। এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বলছে যে কারণ বলা হয় কেন, তার কারণ অবস্থান যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশে ক্যালিফোর্নিয়া স্টেনার্স ক্লারা নদী উপত্যকায় সিলিকন ভ্যালির মতো ভারতের দক্ষিণ পশ্চিমে কর্ণাটকের অন্তর্বর্তী নদী অববাহিকায় বেঙ্গালুরু শহর বিকশিত হয়েছে। আর শিল্প, এখানে শিল্প বলতে ভ্যালিকান সিটি বলার অনেক কারণ আছে। এই ভ্যালিকান সিটি অঞ্চলে সান জোস, সান্নিভেল, সান্টা ক্লারা, আর রেড উড, পলো আল্ট, কুপেনটিনো প্রভৃতি শিল্পের জন্য বেঙ্গালুরুকে সিলিকন সিটিতে পরিণত করা হয়েছে। এবার আমরা আসবো যে ভারতের জনসংখ্যা ভিত্তিক প্রাথমিক স্তরসমূহ, অর্থাৎ 1911 সালে আদমশুমারি হয়েছে। এই আদমশুমারি করা হচ্ছে লোক গণনা, অর্থাৎ লোক গণনা 1911 সালে হয়েছে। আবার 21 সালে এটা শুরু হওয়ার কথা আছে, কিন্তু শুরু হয়েছে, কিন্তু সেটা কার্যকারিত হয়নি, সমস্ত কিছু তথ্য এখনো ঠিকভাবে আসেনি। তাই ভারতের মোট জনসংখ্যা দেখো 121 কোটি 121 কোটি 193,422,422 জন পৃথিবীতে এর ভূমিকা পালন করেছে 17.5%। আর সবচেয়ে বেশি সিকিম, আর সবচেয়ে লাক্ষাদ্বীপ। আর জনসংখ্যার অর্থাৎ পুরুষের সংখ্যা দেখো 62.36 কোটি জন, আর নারীর সংখ্যা দেখো 58 কোটি, প্রায় কাছাকাছি, তবে প্রায় সমতাই লক্ষ্য করেছে। তো বার্ষিক বৃদ্ধির হার অনুসারে দেখো, মেঘালয়ে সবচেয়ে বেশি আর নাগাল্যান্ডে সবচেয়ে কম জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে। এখানে কিন্তু ছোট ছোট কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এবার আমি চলে যাব যে এই ভারতের এই দশকীয় বৃদ্ধির হার। দেখো, দশকীয় বৃদ্ধির হারের মধ্যে 17.64% মেঘালয় সর্বাধিক এবং নাগাল্যান্ডে ঋণাত্মক। আর প্রাপ্তবয়স্কদের সঙ্গে 15 বছরের নিচে দেখো 83 কোটি, প্রায় 83.40 কোটি। আর অপ্রাপ্ত বয়স্ক সংখ্যা হচ্ছে 37 কোটি, আর নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে 48 কোটি। এই নিয়ে সাক্ষরতার হার 74%। অর্থাৎ আমাদের দেশ যে শুধু জনসংখ্যা বৃদ্ধিতে পিছিয়ে আছে তা নয়, আগিয়ে আছে তা নয়, কিন্তু এর সাথে সাথে শিক্ষার হারও কিন্তু অনেকটাই বেড়েছে। আর দেখো, গৌণ ক্ষেত্রের জনসংখ্যা 11.87 কোটি, প্রগৌণ ক্ষেত্রের জনসংখ্যা 9.60 কোটি, আর অন্যান্য কর্মীর সংখ্যা 3.83 কোটি। জনঘনত্ব দেখো 382 জন প্রতি
বর্গ কিমিতে, বিহারে সবচেয়ে বেশি, অরুণাচলে সবচেয়ে কম। দেখো 382 জন লোক, যদি এখানে আমাদের দেশে খাদ্যের সংস্থান সমস্ত কিছুর যোগান যদি না থাকে, জনসংখ্যা বাড়বে না। তাই আমাদের দেশের সমস্ত কিছুর যোগানই আছে, তাই জনসংখ্যার হারটাও বেড়েছে এবং তার সাথে সাথে কর্মের বিনিয়োগের স্থানও অনেক বেড়েছে এবং এখানে অনেক লোকই কিন্তু এই কাজে নিযুক্ত থাকছে। এবার দেখো আমি চলে যাব যে এখানে ছোট ছোট কোশ্চেন, অর্থাৎ ভৌগোলিক কারণ, অর্থাৎ ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ। দেখো উচ্চ জন্মহার, ভারতে জন্মহার অনেকটা বেশি, প্রতি হাজারে গত শতকে 22 থেকে 39 জন। এর কারণ হচ্ছে গ্রামাঞ্চলে অল্প বয়সে বিবাহ। দেখো এই নারী শিক্ষার ক্ষেত্রে আমরা এই বিষয়টি আলোচনা করেছি, তা সত্ত্বেও কিন্তু আমাদের দেশে এই বাল্য বিবাহ কিন্তু চলেই আসছে। আর মৃত্যুহার প্রতি হাজারে 47 থেকে কমে 6 হয়, দ্রুত জনসংখ্যার জনবিস্ফোরণ ঘটছে। তাই দেখো আমাদের এই মহামারী অর্থাৎ প্যান্ডেমিক করোনার কারণে অনেক লোক মারা গেছে, কিন্তু তার সত্ত্বেও জন্মহার কিন্তু সে থেমে থাকেনি, বেড়েই চলেছে। তাই আমাদের এটা লক্ষণীয় বিষয়। শরণার্থী, তারপরে আসবো যে মৃত্যুহার প্রতি হাজারে 47 থেকে কমে 6 হয়েছে এবং শরণার্থী আগমন। দেশ বিভাজন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, ব্রহ্মদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে বিভিন্ন লোকেরা এখানে এসে থাকছে এবং তারা ব্যবসা করছে, ব্যবসা করার পরে এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করছে। তাই পূর্ব ভারতের মুক্তিযুদ্ধে 1971 সাল বিপুল শরণার্থী আগমনে বেআইনি অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনসংখ্যা প্রচুর হারে বেড়েছে। দেখো 1971 সালে ভারতবর্ষে বাংলাদেশ স্বাধীন হয় এবং সেই সময়টা প্রচুর শরণার্থী আমাদের দেশে আগমন করেছে। আর আগমন ঘটার কারণে আমাদের জনসংখ্যা কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তাই এখানে জনসংখ্যা বৃদ্ধির হারটা দ্রুত। আচ্ছা, এবার আমরা চলে যাব শেষ পাতায়, অর্থাৎ 133 পাতাতে গিয়ে আমি এই যে ভারতে অসম জনবন্টনের কারণ, এটা একটা বিস্তারিত কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করবো একটু চিত্রের মধ্যে দিয়ে। এই কারণগুলি হচ্ছে কিছু কিছু কারণ, অর্থাৎ এই জনসংখ্যা মানে অসম জনসংখ্যা বৃদ্ধির জন্য অর্থাৎ বন্টনের জন্য কিছু কিছু কারণ লক্ষ্য করা যায়। সেই লক্ষণের বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ। এই তিনটি কারণ যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু এই ভারতের জনসংখ্যা বন্টনের কারণগুলো লক্ষ্য করা যায়। তাই এখানে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর অসম বন্টন ঘটছে। তাই আমি এই কোশ্চেনটা তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে আমরা যদি সব কোশ্চেনের উত্তরগুলো যদি একটু সুন্দরভাবে লিখতে পারি, দেখো আমি এখানে এই কোশ্চেনটা দর্শককে মোটর গাড়ি নির্মাণ শিল্পে একটু আলোচনা করেছি। এবার আমি এই কোশ্চেনটা, অর্থাৎ ভারতীয় অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি ব্যাখ্যা করো, এই এই প্রশ্নের উত্তরটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে সুন্দর করে লিখতে পারি তাহলে কিন্তু খুব সহজে নম্বরগুলো পাওয়া যায়। তাই আগের ভিডিওতে আমি এরকম ধরনের চিত্র দিয়েছি, কিন্তু আজকে একটু অন্য ধরনের চিত্র দিয়েছি। এই চিত্রগুলো আঁকার জন্য আমরা যেহেতু ভূগোল পড়ছি, এই ভূগোল পড়ার জন্য আমরা বিভিন্ন ধরনের স্কেল বাজার থেকে কিনতে পারি। সেই স্কেলগুলোর মধ্যে এটা একটা স্কেল। এই স্কেলটাকে আমি ব্যবহার করে দেখো কি সুন্দরভাবে এখানে একটা চিত্র গোল সার্কেল করছি। এই বড় সার্কেলটার মধ্যে দিয়ে আমি এই সব চিত্রগুলো ঘরগুলো এঁকেছি আর এই ঘরের মধ্যে আমি এই কারণগুলো ব্যাখ্যা করেছি। তো এটা বাজার থেকে খুব সহজেই পাওয়া যায়, বিভিন্ন স্কেলও পাওয়া যায়। আমরা এই স্কেলগুলো বাজার থেকে সংগ্রহ করে নেবো আর আমরা পরীক্ষাকে, যেহেতু আমরা ভূগোল পড়ছি, এই ভূগোল পড়তে গেলে বা ভূগোলের কোশ্চেন লিখতে গেলে আমাদের এইটুকু একটু অবশ্যই পালন করতে হয়। অর্থাৎ এইটুকু যদি ব্যবহার না করি তাহলে আমরা কোশ্চেনগুলো সঠিক সংজ্ঞা বা সঠিক সুন্দরভাবে শিক্ষকের কাছে পরিবেশন করতে পারবো না। তাই আমরা কিন্তু এই পথটা অবলম্বন করেছি। আর এই পথ অবলম্বন করে এই ছোট ছোট পয়েন্টস এর মধ্যে যদি উত্তরগুলো লিখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা নাম্বারগুলো পেয়ে যাবো। অর্থাৎ শিক্ষকের কাছ থেকে আমাদের উদ্দেশ্যই থাকবে শিক্ষক নাম্বার দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যদি সেই শিক্ষকের কাছ থেকে টেনে হেসটে দেওয়ার মতো যদি কোশ্চেনের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি তাহলে তাদের কাছ থেকে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবো। তাই আমি এই পথ অবলম্বন করেছি, তোমরাও অবলম্বন করবে, তাহলে দেখবে খুব অল্প সময়ে কোশ্চেনের উত্তর হয়ে যাবে। তো মনে হচ্ছে যে এই চিত্রটা আঁকতে অনেক সময় লাগে, কিন্তু বোর্ডে একটু সময় লাগে, বাট এটা যদি আমরা পোস্টে অর্থাৎ খাতায় পেন্সিলের সাহায্যে আঁকি তাহলে এর মাধ্যমে তাহলে কিন্তু খুব সহজে 1-2 মিনিটের মধ্যে এই চিত্রটা আঁকা হয়ে যাবে। তাই আমরা এই পথটাকে অবলম্বন করব। তা দেখো এই যে কারণগুলো ভূপ্রকৃতিক দিক থেকে, অর্থাৎ আমরা এই কারণগুলোকে 3টি ভাগে ভাগ করেছি। একটা দেখো জনসংখ্যা ভারতে অসম জনবন্টন, এর কারণগুলো 3টি ভাগে ভাগ করেছি, একটা প্রাকৃতিক, একটা
সামাজিক, আর একটা হচ্ছে রাজনৈতিক। এই তিনটি কারণ এখানে 5টা দিয়েছি। এখানে 5টা ঘরের মধ্যে 73 সার্কেলের মধ্যে দিয়ে দেখিয়েছি, এখানে 2টো দিয়ে। দেখো চিত্রটা বেশ একটা আঙুরের মতো লাগছে, অর্থাৎ গ্রেপসের মতো চিত্রটা লাগছে। এক্সামিনার দেখেও কিন্তু একটু খুশি হবেন যে না, আমরা এটা বলতে চাইছি যে শিক্ষককে, স্যার আপনি এটা দেখুন, আমি এইটার কোশ্চেনটার উত্তর এইভাবে লিখেছি, আপনার এটা অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে আমরা যারা শিক্ষক আছি বা আমরা যারা ছাত্র আছি তারা অবশ্যই চেষ্টা করবো এটা পরিবেশন করতে, আর আমরা যারা শিক্ষক আছি তারাও এটা দেখার চেষ্টা করবো, এবং দেখে আমরা শিক্ষককে জোর করে দেখাবো যে স্যার এটা দেখুন, এইটা এই চিত্রটা আমি এঁকেছি, এই চিত্রটা কত সুন্দর হয়েছে। এবার এই চিত্রটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু এক্সামিনার নম্বর দেবে না। তাই এই চিত্রটা কিন্তু আমরা শিক্ষককে দেখাবো, যে হাইলাইটস করে দেবো, যে এটা শিক্ষক যারা যাতে দেখেন। তাই আমি বলবো যে ভূ প্রকৃতি অর্থাৎ এই রাজনৈতিক প্রাকৃতিক কারণগুলোর মধ্যে ভূ প্রকৃতি কিন্তু একটা নির্ভর করে, অর্থাৎ এই ভারতে অসম জনবন্টনের কারণের মধ্যে এই প্রাকৃতিক কারণটা কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয়। অর্থাৎ ভূ প্রাকৃতিক দিক থেকে আমাদের দেশ কিন্তু একদম পারফেক্ট। এই দেশে ভারত জনসংখ্যা কিন্তু অসম বন্টন ঘটে। তারপরে দেখো জলবায়ু, আমাদের জলবায়ু অর্থাৎ জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে জলবায়ু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি এই 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 চিত্রে জলবায়ু কিন্তু কারণটাকে দেখিয়েছি। আবার দেখো মৃত্তিকা, যদি মালভূমি অঞ্চলে বেশি থাকে তাহলে কিন্তু জনসংখ্যা অসম বন্টন হয় না। এখানে প্রাকৃতিক দিক থেকে দেখতে গেলে যে মৃত্তিকার প্রভাবটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো আসি জলের প্রাপ্যতা। হ্যাঁ, দেখো জল কিন্তু একটা জনজীবন চালাতে গেলে জল কিন্তু অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই জলের যদি পর্যাপ্ত যোগান থাকে তাহলে কিন্তু এই জনসংখ্যার অসম বন্টন ঘটে। আর দেখো বনভূমি আমাদের দেশে খুব যে একটা বেশি আছে তাই না, খুব যে একটা কম আছে তাই না, তবে পারফেক্ট আছে। আরো কিছু যদি বনভূমি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আরো উন্নতি লাভ করবে। এবার দেখো আমরা চলে আসি রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে কৃষি ক্ষেত্রে কিন্তু ভারত একদম অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। উন্নত যন্ত্রাংশ, সার, ওষুধ ইত্যাদির কারণে ভারতে এই কৃষিক্ষেত্রে উন্নতি লাভ করেছে। তাই এখানে জনসংখ্যা ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শিল্প দেখো, যে দেশ কৃষি প্রধান দেশ সেই দেশে নানান ধরনের ফসল উৎপন্ন হয়, আর সেই ফসলগুলোর উপর নির্ভর করে কিন্তু শিল্প কারখানা তৈরি হয়েছে, যেমন চা, পাট, রাবার, কার্পাস ইত্যাদি এখানে কিন্তু গড়ে উঠেছে। এবার দেখো এই ব্যবসা বাণিজ্য অর্থাৎ এই উৎপাদিত দ্রব্যগুলো যদি আমরা দেশে অথবা বিদেশে রপ্তানি করতে না পারি তাহলে কিন্তু এটা ভালো ফল লাভ করবে না। তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশ অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। এবার দেখো শিল্প কারখানা তৈরি করলাম, শিল্প কারখানা তৈরি করার পরে যদি আমরা এই পরিবহন ব্যবস্থাটাকে সঠিকভাবে না দেখাতে পারি বা না চালাতে পারি তাহলে কিন্তু এর গুরুত্ব থাকবে না। তাই পরিবহন ব্যবস্থাও কিন্তু আমাদের দেশ অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। দেখো আর খনিজ দ্রব্য অর্থাৎ আমাদের দেশ লৌহ থেকে শুরু করে কয়লা পর্যন্ত সমস্ত পদার্থই আমরা উত্তোলন করতে পারছি, এবং উৎপাদনের ফলে আমাদের এই ভারতে শিল্প তৈরি করছে, এবং শিল্পের উপর প্রভাব নির্ভর করে আমাদের জনসংখ্যা অসম বন্টন ঘটছে। তা দেখো এই 5টা পয়েন্ট, এই 5টা 10টা পয়েন্ট আলোচনা করা হলো। এবং সামাজিক এই অসম বন্টনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা হচ্ছে সামাজিক কারণ, অর্থাৎ ধর্ম। আমাদের দেশ সর্বধর্মের দেশ, এখানে সমস্ত ধর্মের মানুষ সমভাবে বসবাস করার অধিকার আছে, এবং সেই জন্যই কিন্তু এটা হয়েছে। এবার দেখো শিক্ষা ক্ষেত্রে যে আমাদের দেশ একেবারে পিছিয়ে তা নয়, আমাদের দেশও কিন্তু অনেক অগ্রগতি লাভ করছে। আর বিভিন্ন ইউরোপীয় কান্ট্রির মতন অবশ্য অতটা গুরুত্ব না পেলেও তবে গুরুত্ব পেয়েছে, স্থান প্রায় 2 নম্বরে। আবার দেখো সংস্কৃতি অর্থাৎ শিক্ষার সঙ্গে সংস্কৃতি যদি যুক্ত না থাকে তাহলে কিন্তু মানুষ আগ্রহী হয় না, এবং জনসংখ্যা বন্টনে কিন্তু অসম বন্টন ঘটে না। তাই এই সমস্ত কারণগুলি যদি আমরা সুন্দরভাবে প্লেস করতে পারি তাহলে কিন্তু সে এক্সামিনার নম্বর দিতে খুশি। আমি এটা বলবো যে এক্সামিনের কাছ থেকে আমি জোর করে এই নাম্বারটা, পুরো নাম্বারটা নেবো, যদি এইটাখানে একটা ভূমিকা দিয়েছি উপসংহার এই সমস্ত কারণগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ ভারত জনসংখ্যা অসম বন্টনের কারণগুলির মধ্যে প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক এই কারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটা যদি উপসংহারে দিয়ে দিই তাহলে এক্সামিনার এখানে একটা নম্বর, এখানে একটা নম্বর, এই নম্বরগুলো দিয়ে যদি 5 নম্বর থাকে অবশ্যই উনি 5 নম্বর দিতে বাধ্য থাকবেন, কারণ আমরা এক্সামিনারের কাছে এটা আদায় করার নেওয়ার প্রযুক্তিগুলো প্রয়োগ করেছি। তাই এই কোশ্চেনগুলো যদি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে, আর যারা সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রয়োজনীয়। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো তোমরা শেয়ার করে নেবে, আর বোর্ড থেকে যে এটা একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর ভিডিওটি অবশ্যই থাকছে, তোমরা সবাই দেখবে। এর সাথে সাথে আমি বলেছিলাম যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেই কোশ্চেনগুলো হলো, দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে আমি এখানে লিখে দিয়েছি 100% কমন ভারত চ্যাপ্টার থেকে, অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষা যারা দেবে, ছেলে এবং মেয়ে সবাই যারা দেবে তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো
খুব দরকারি, কারণ এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। এই কোশ্চেনগুলো আসবে হয়তো এমসিকিউ, টেক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, যে কোনো ভাবে কোশ্চেনগুলো আসতে পারে, বা কোনো কোশ্চেনের সঙ্গে একটা অ্যাড হিসেবে ছোট্ট কোশ্চেন 1 নম্বরে ঢুকে দিতে পারে। তাই ভূগোলের কোশ্চেনগুলো এরকম হয়, তার সাথে সাথে ছোট ছোট কোশ্চেনগুলো অ্যাড করে দেওয়া হয়, তাতে এক্সামিনেরও সুবিধা হয় আর যারা লেখে তাদেরও সুবিধা হয়। তাই এই কোশ্চেনগুলো হলো, দেখো ভারতের বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণ সংস্থার নাম কি? এই টাটা মোটরস লিমিটেড। এই টাটা মোটরস লিমিটেড আমরা সবাই জানি। 2 নম্বর দেখো, ভারতের ডেট্রয়েট ভারতের মৌ টাউন কোনটি? অর্থাৎ চেন্নাই। এই চেন্নাইকে আমরা কিন্তু ডেট্রয়েট বা মৌ টাউন হিসাবে গণ্য করেছি। 3 নম্বর দেখো, ভারতের বৃহত্তম যাত্রীবাহী নির্মাণ সংস্থা কোনটি? ভারতীয় উদ্যোগ লিমিটেড। 4 নম্বর দেখো, কোন শিল্পকে সংযোজক শিল্প বলা হয়? এই কোশ্চেনের উত্তর আমি বিশ্লেষণ করেছি। এই শিল্প, সংযোজক শিল্প হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। 5 নম্বর দেখো, মোটর গাড়ি তৈরিতে ভারতের স্থান বিশ্বে কততম? অর্থাৎ 4র্থ স্থান নিয়েছে। 6 নম্বর দেখো, অটোমোটিভ মিশন প্ল্যান কত সালে কার্যকর হয়? দেখো এটা শুরু হয় 2006 সালে এবং চলতেই থাকে 16 পর্যন্ত। তারপরে দেখো, ওবিপি এর বিওপি এর পুরো নাম কি? অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং। এই কোশ্চেনটাও আলোচনা করেছি হাইলাইটসে। তারপর দেখো 8 নম্বর, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এর উত্তরটা আমি বিশ্লেষণ করছি, তার সত্ত্বেও উত্তরটা এখানে রেখে দিয়েছি। ব্যাঙ্গালোর শহরকে সিলিকন ভ্যালি বলা হয়। 9 নম্বর দেখো, আদমশুমারি কথার অর্থ কি? এটি একটি উর্দু শব্দ। আদম কথার অর্থ হচ্ছে জন বা মানুষ, আর এই সুমার কথার অর্থ হচ্ছে গণনা, অর্থাৎ আদমশুমারি কথা হচ্ছে জনগণনা। 10 নম্বর কোশ্চেন দেখো, কয়টি দেশীয় কয়টি বিদেশি কোম্পানি বেঙ্গালুরুকে পৃথিবীতে বিখ্যাত করেছে? তো বেঙ্গালুরুর নাম শুনলেই আমরা বেশি একটা উৎসাহ জাগে না, আমাদের দেশে এরকম একটা শহর আছে যে শহরটি বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তারপর দেখো 11 নম্বর, কত সালে প্রথম আদমশুমারি শুরু হয়? অর্থাৎ এটা শুরু হয় 1872 সালে। 13 নম্বর দেখো, 12 নম্বর দেখো, ভারতের কততম জনগণনা হয়েছে? অর্থাৎ 15তম হয়েছে 2011 সালে। 13 নম্বর দেখো, ভারতে কত বছর অন্তর জনগণনা হয়? এর উত্তর 10 বছর অন্তর। 14 নম্বর দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় সবচেয়ে কম এবং কোথায় সবচেয়ে বেশি? মেঘালয়ে সবচেয়ে বেশি এবং নাগাল্যান্ডে সবচেয়ে কম। 16 নম্বর লাস্ট কোশ্চেন দেখো, কোন পরিবেশবিদ প্রথম এই সিচুয়েটা সুইটেবল ডেভেলপমেন্ট, সুইটেবিলিটি ডেভেলপমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করেছেন। তাহলে দেখো, কোন পরিবেশবিদ প্রথম এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি ব্যবহার করেছেন? এই পরিবেশবিদ এভাভেল ফোর এই সংস্থার এই কথাটি প্রথম চালু করেছেন। তাহলে দেখো, এই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি। এই কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, এখান থেকে অবশ্যই কমন পাবে। তাহলে দেখো, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও জানতে পারবে, আমিও ভীষণভাবে উপকৃত হবে। আর একটা পার্ট নিয়ে এই ভারত চ্যাপ্টারটা আমরা শেষ করব পরের ভিডিওতে। সেই 8 নম্বর অর্থাৎ 7 নম্বর পার্ট শেষ করছি, 8 নম্বর পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।